ওই দৃশ্যমান গ্রামের নাম রংপুর। রংপুরের একধারে সমুদ্র, অন্যদিকে ঘন জঙ্গল, অন্যদিকে উঁচু পাহাড়ে ঘেরা। ওই গ্রামে ঢোকা আর বেরোনোর সবথেকে সোজা রাস্তা পশ্চিম দিশায় থাকা বাঘের রাস্তা। পূর্বে উঁচু পাহাড়, তাতে এক তান্ত্রিক থাকে, তার নাম স্যালে আতু। শেয়ালের মতন চালাক। ও কখনো কখনো পাহাড় থেকে নিচে নামতো, আর গ্রামে যদি আসলো তার মানে ওর কিছু চাই। नमस्तं प्रेतलोक प्रेतगुरु तंत्रविद्यां क्षणं सिद्धं कदयासक प्रेत प्रभो ते नमस्ते नमस्ते। আমি যতক্ষণ সিদ্ধি লাভ করছি না ততক্ষণ তুমি মানসিক শান্তি পাবে না। মুখ বন্ধ করে থাকো। মা, আমি কাপড় শুকোতে দিতে ছাতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু একবার রান্নাঘরে আসো। রান্নাঘরে মা পদ্মাবতী উনুনে একটা বাসন রেখে সন্ধেবেলা যে মেলাটা হবে তার জন্য নুনের একটা দ্রব্য বানাচ্ছিল। কি হলো মা, কেন রাখলে? আমি দেবযানীর বাড়ি পুজোর জন্য যাচ্ছি। এই নুনের দ্রব্যটাকে উঠতে 1 ঘন্টা আরো লাগবে। তোমার বাবা গ্রামের প্রধান, সবসময়ের মতন মেলার ব্যবস্থা করার জন্য বাইরে গেছে। তুমি জানো তো, ফুটে গেলে 8 মুঠো নুন ঢালবে। বৌদিকে বলো না, আমাকেই কি বাড়ির সব কাজ করতে হবে? ভাবিয়া তো নতুন বউ, বিয়ে হয়েছে 1 মাসও হয়নি। রান্নাঘরে আসতে বললে গ্রামের লোকেরা হাসবে। ঠিক আছে, আমি ঢেলে দেবো। সিন্ধু ভুলবি না কিন্তু, জানিস তো নুনের মাত্রায় কিছু উপর নিচের হলে প্রাণ চলে যাবে। হ্যাঁ জানি মা, প্রতি মাসেই তো বানানো হয়। এমন বলে সিন্ধু কাপড় নিয়ে ওপরে যাচ্ছিল। নতুন বউ ভাবিয়া সামনের থেকে এলো। বৌদি, আমার কাজ আছে। রান্নাঘরে নুনের দ্রব্যটাতে 8 মুঠো নুন দিয়ে দেবে। নুনের দ্রব্য? এটা আবার কি? এটা অনেক বড় গল্প। ওটার সাথে সাথে 8 মুঠি নুন ঢেলে দিও। এমন বলে চলে যায়। বরের সাথে মন্দির যাচ্ছিল ভাবিয়া। তাড়াহুড়োতে রান্নাঘরে গিয়ে ফোটার আগেই 8 মুঠো নুন দিয়ে ও চলে যায়। ছাদের উপর থেকে কাজ শেষ করে ফিরে এসে দেখে রান্নাঘরে বৌদি নেই। সারা ঘরে খোঁজে, কিন্তু কেউ ছিল না। বৌদি আর দাদা মন্দিরে গেছে। চাকরানি বলল, এত অভিমান! নুন ঢালতে বললাম, না ঢেলেই চলে গেল। এমন ভেবে রান্নাঘরে গেল। ফুটন্ত দ্রব্যে 8 মুঠি নুন দিয়ে ও নিজের বন্ধুর বাড়ি গেল। যখন পদ্মাবতী বাড়ি এলো, তখন উনুনে বড় বাসনে নুনের দ্রব্যটাকে ফুটতে দেখে এই মেয়েটা কবে দায়িত্ব নেবে। দ্রব্যটা ফুটছে, নুনটা ঢাললো কি না চেখে দেখতে পারবো না, এঠো করতে পারবো না। এমন ভাবতে ভাবতে সারা ঘরে সিন্ধুকে খুঁজল। চাকরানি বলল, সিন্ধু কোথাও বাইরে গেছে। ওর এত ভুলো মন, নিশ্চয়ই নুনটা ঢালেনি। যদি ঢেলেও দিয়ে থাকে, আবার ঢাললে কি আর হবে? নুনের দ্রব্যই তো। এমন ভেবে ও 8 মুঠো নুন ঢেলে ও নুনের দ্রব্যটাকে 2টো ঘড়ায় ভরল। এরকম ওদের বাড়িতে প্রতি পড়াইমেতে করা হয়। পড়াইমের দিনে অন্ধকার হওয়ার সাথে সাথে গ্রাম প্রধানের বাড়িতে অন্ধকার ঘরের তালা খুলে তার মধ্যে থাকা বড়ের কাঠের পুতুল একটা পালকিতে রেখে যায়। তাদের পিছনে এই নুনের ঘড়াগুলোকে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। গ্রাম প্রধান লালটেন নিয়ে ওদের রাস্তা দেখাচ্ছে। মশালের সাথে আরো 2টো লোক, আর কিছু লোকেরা বিয়ের বাজনা বাজাতে বাজাতে পায়ে হেঁটে যাচ্ছিল। পশ্চিম রাস্তায় সীমানা পেরোনোর পরে বটগাছের তলায় একটা বিলের মধ্যে নুনের দ্রব্যটা ঢেলে অন্য ঘোড়াটা বরের পুতুলের ওপরে ঢেলে আবার করে কাঁধে পালকিটা নিয়ে খালি ঘোড়া নিয়ে আসে। কাঠের বরের পুতুলটাকে গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে গিয়ে ওটাকে আবার অন্ধকার রুমে রেখে তালা লাগিয়ে সানাইটা বন্ধ করে দেয়। যখন সানাইয়ের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়, তখন সারা গ্রাম একসাথে বাড়ির বাতি বুঝিয়ে দেয়। সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এইসব আশ্চর্য হয়ে দেখছিল। নতুন বউ ভাবিয়া নিজের শাশুড়িকে জিজ্ঞেস করলো, এগুলো কি? এটাকে নুনের দ্রব্যর যাত্রা বলা হয়। 14 বছর ধরে পঞ্চমীর রাতে এসব করা হয়। এ আবার কি? এসব তো আজব লাগছে শাশুড়ি মা। নুনের দ্রব্য মানে সকালে যেখানে আমি 8 মুঠো নুন ঢেলেছিলাম সেটা তুমি ঢেলেছিলে? তোমাকে কে ঢালতে বলেছিল? সিন্ধু বলেছিল শাশুড়ি মা। সিন্ধুকে ডেকে জিজ্ঞেস করার পরে, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু বৌদি তো নুনটা না ঢেলে দাদার সাথে মন্দিরে গেছিল, তাই নুনটা আমি ঢেলেছিলাম। যেমন তুমি বলেছিলে
8 মুঠো নুন ঢালার পরেই আমি মন্দিরে গেছিলাম সিন্ধু। তাহলে তোমরা দুজনেই নুন ঢেলেছো? তোমরা দুজনে নুন ঢালোনি নিশ্চয়ই, কারণ আমিও 8 মুঠো নুন ঢেলেছি। এবার কি হবে জানা নেই। কি আবার হবে মা? কিছু হবে না, চিন্তা করো না। এটা কি মানুষেরা খাবে নাকি? ভূতই তো খাবে। কি ফারাক পড়বে নুন বেশি হইয়া কম? কি ভূত? হ্যাঁ বৌমা, ভূত। ভয় পেও না, এটা আমাদের গ্রামের ভালোর জন্য। সে ঠিক আছে, কিন্তু যদি বাবা জানতে পারে আমরা নুন বেশি ঢেলে ফেলেছি, আমরা 3 জনেই বকা খাবো। মা বৌদি, এই ব্যাপারটা এখানেই ভুলে যাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভূত কি? ওদের জন্য নুনের দ্রব্য কেন? ওই অন্ধকার ঘর সবসময় বন্ধ থাকে কেন? সময় আসলে তোকে সব জানানো হবে। সানাই বন্ধ হয়েছে, অনেক সময় হয়েছে। লাইট বন্ধ করে দাও। ওরা 3 জনে নিজের নিজের ঘরে চলে যায়। মধ্যরাত পেরোনোর পরে কাঠের পুতুল জোরে হাসল। ওইদিকে সীমানার বিলের পাশে শেয়ালের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। যখন ভাবিয়া উঠল, ও নিজের বর কল্যাণকে নুনের দ্রব্য আর ভূতিদের ব্যাপারে জিজ্ঞেস করল। আরে সকাল সকাল আবার কেন ভূতের ব্যাপারে? যাই হোক, আমি পাশের গ্রামে কাজের জন্য যাচ্ছি, ফিরতে রাত হয়ে যাবে। এমন বলে তাড়াতাড়ি চলে গেল। ভাবিয়া ওই ভূতিদের ব্যাপার জানার জন্য খুব উৎসুক, কিন্তু কেউ ওকে বলছে না। কল্যাণ পাশের গ্রাম থেকে কাজ সেরে ফিরছিল। অনেক অন্ধকার হয়ে যাওয়ার কারণে সারা রাস্তা নিস্তব্ধ। হঠাৎ করে গাড়ির ঝটকায় গরু গাড়িতে দুজনে পড়ে যায়। একটা হাত দ্রুত গতিতে কল্যাণের দিকে আসে। ও তার থেকে বাঁচার জন্য পালাচ্ছে। হাতটা উড়ে এসে কল্যাণের পা ধরে ফেলে, কিন্তু কল্যাণের পায়ে রক্ষা কবচ বাঁধার কারণে হাতটা পেছনে চলে যায়। কিন্তু গাড়ির চালক ধরা পড়ে যায়। ওর চোখ বার করে দেওয়া হয়। গ্রামের সবাই এই ব্যাপারটা জেনে ফেলে। কেউ ভয়ের চোটে বাড়ি থেকে বেরোচ্ছে না। ওই ভূতের হাত গ্রামের সীমানা পেরিয়ে ঢুকতে পারবে না। ও পশ্চিমের দিকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্ধকার হওয়ার পরে সেই রাস্তা দিয়ে যাই পথচারীরা যায়, তাদের উপরে হামলা করে চোখ বার করে নেয়। গত 2 সপ্তাহে 10 থেকে বেশি লোক ওর শিকার হয়েছে আর চোখের দৃষ্টি হারিয়েছে। হাতের উপরে যাদের চোখও বার করে দেয়, তাদের চোখ বেরিয়ে আসে। ভাবিয়া বুঝতে পারছিল না যে গ্রামে কি হচ্ছে। বরের সাথে ঝগড়া করে। একটু জন্য বেঁচে গেলে তুমি। ওই ভূতটা গাড়ির চালক তার চোখ নিয়ে নিয়েছে। কাউকে জিজ্ঞেস করছি, কেউ এই ব্যাপারে কিছু বলছে না। আমি ভূতুরে গ্রামে থাকবো না, তুমিও আমার সাথে চলো, আমাদের গ্রামে থাকবে। যতক্ষণ এখানে পরিস্থিতি ঠিক না হয়ে যায়, তুমি শাশুড়ির গ্রামে চলে যাও। যতক্ষণ সেই ভূতের কষ্ট না দূর হয়, ভালো হবে তুমি গ্রামে থেকো না, তাড়াতাড়ি যাও। আর আপনাদের সবার? ও গ্রামে আসতে পারবে না, আর আমরা এই গ্রাম থেকে বেরোতে পারবো না। তুমি নিজের শ্বশুর বাড়িতে গিয়ে থাকো। আমরা সবাই গ্রাম ছেড়ে চলে যাই বাবা। আমি গ্রামের প্রধান, আমি গ্রাম ছেড়ে যেতে পারবো না, তোমরা যাও। এইভাবে অন্ধকার হওয়ার পরে বোন আর বউকে নিয়ে গাড়ি করে শ্বশুর বাড়িতে চলে যায়। অন্ধকার হলো, সারা গ্রাম নিস্তব্ধ। মধ্যরাত্রির পরে কাঠের পুতুল ঘরের মধ্যে থেকে কথা শোনা যায়। ওই কথার থেকে ঘুম থেকে উঠে পদ্মাবতী আর নরেন গিয়ে ওই ঘরের জানলা দিয়ে যখন দেখে, আমার স্ত্রীর সঙ্গে দেখা করাও। যতক্ষণ তোমাদের মৃত্যু দেখবো না, ততক্ষণ আমরা শান্তি পাবো না। আর সময় নেই, তাড়াতাড়ি শলিয়াকুর সাথে দেখা করো। ওদের পাহাড় থেকে নেমে আমাদের কাছে আসা উচিত। আমরা পাহাড়ে চড়লে ওরা শুনবে না। সলিকার গুফাটা পূর্ব দিকে আছে, সঠিক স্থানের ব্যাপারে কেউ জানে না। এমন ভাবে আর কত লোকের বলি দেবে? যাও, কিচ্ছু হবে না। পরের দিন শলিয়াকুর গুফার রাস্তা খুঁজতে খুঁজতে পূর্বের দিকে একলাই গেল। অনেক খোঁজার পরেও শলিয়াকুর গুহা না পাওয়াতে পথ হারিয়ে দক্ষিণের দিকে জঙ্গলের দিকে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল। অনেক দূর হাঁটার পরেও নরেন গ্রাম দেখতে পারল না। জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে অন্ধকারে দক্ষিণী সীমানাটাকে পার করে ফেলে। পশ্চিমের রাস্তায় থাকা যে কাটা হাতটা তার চোখ খুলে গেল। দ্রুত গতিতে গ্রামের চারিদিকে ঘুরে জঙ্গলে গিয়ে নরেন্দ্রর পেট ছিঁড়ে চোখ বার করে ওকে মেরে ফেলে। এদিকে নরেনের মরার সাথে সাথে ঘরের মধ্যে কাঠের পুতুল জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। বরের প্রতীক্ষা করে অন্ধকারে বসে থাকা পদ্মাবতী ওই হাসি শুনে ঘাবড়ে গিয়ে উঠে জানলা দিয়ে যখন দেখে, তুমি এখনো সিঁদুর কেন লাগিয়ে রেখেছো?
তুমি এখন বিধবা, তোমার স্বামী মরে গেছে। ওই কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বরের খোঁজ করতে করতে গ্রামের পাড়ে সীমানায় গিয়ে, শোনো গো, শুনছ? তুমি কোথায়? পাহাড়ের রাস্তায় নেই, কোথাও সীমানা পার করেনি তো? এমন বলে সন্দেহ করে এক পা সীমানায় রাখতেই মাটির মধ্যে থেকে হাত উঠে এসে পদ্মাবতীর পা ধরে টেনে হিচড়ে নিয়ে যায়, গলা ধরে হাওয়ায় উঠিয়ে দেয়। পশ্চিমের দিকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পদ্মাবতীকে বাড়িতে নিয়ে এসে শুইয়ে দেওয়া হয়। বৈদ্য এসে চোখে পট্টি করে, চোখটাকে পুরো খুবলে দিয়েছে, তাই আর দেখতে পারবেন না। আমাদের গ্রামের কি দুর্গতি, আমাদের রক্ষা করার জন্য কেউ নেই। আমরা মালকিনকে একলা কি করে ছাড়তে পারি? আমার স্ত্রীকে মালকিনের সঙ্গে থাকতে বলবো। আমার বউকেও মালকিনের সঙ্গে থাকতে বলে দেব। কল্যাণবাবুর খবর পাওয়ার পরে ওনাকে নিয়ে আসবো। এমন বলে চাকর রঙ্গা একলাই গরুর গাড়ি করে মণিপুর গেল। ওখানে পাহাড়ের গুহায় সোলিয়াকু শূদ্র জাপ করছিল। নমস্কারম প্রেত লোক প্রেত গুরু তন্ত্র বিদ্যাম ছড়ম সিদ্ধম কদয়াসক প্রেত প্রভু নমস্তে। নমস্কারম প্রেত লোক প্রেত গুরু তন্ত্র বিদ্যাম ছড়ম সিদ্ধম কদয়াসক প্রেত প্রভু নমস্তে। 3 দিনে পড়ামি আছে, বর আর বউকে যেন লবণের জলে ডুবিয়ে রাখা হোক, না হলে 15 বছর ধরে তুমি যে শূদ্র বলির যোগ করছো সেটা ব্যর্থ হবে, সব ব্যর্থ। যদি আমি পাহাড়ের নিচে যাই তাহলে আমার যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কি করে? আমার যেটা অর্ধপ্রাণ আমার ঝুটিকে পাঠাবো। নমস্কারম প্রেত লোক প্রেত গুরু তন্ত্র বিদ্যাম ছড়ম সিদ্ধম প্রেত প্রভু নমস্তে। যখন মন্ত্র জাপ করল, ওর চুল কেটে গেল আর 4টে বিনুনি হয়ে হাওয়ায় উঠতে শুরু করলো। আমার অর্ধপ্রাণ, যাও গিয়ে দেখো গ্রামের মধ্যে সবকিছু ঠিক চলছে কিনা, আর আমাকে এসে বলো। ওই বিনুনিগুলো হাওয়ায় উড়ে গ্রামে ঘুরছে। এরই মধ্যে রঙ্গা মণিপুরে পৌঁছে কল্যাণকে যা যা ঘটেছিল সব জানালো। কল্যাণ কাঁদতে কাঁদতে গ্রামের জন্য বেরিয়ে পড়ল। বউয়ের মানা করার সত্ত্বেও রঙ্গার সাথে গ্রামে চলে গেল। এইসব দেখছিল ভব্যার বাবা। তোমার স্বামীর কিছু হবে না মা, আমাকে বিশ্বাস করো। তোমার বিয়ের সময় তোমার স্বামীর পায়ে মন্ত্র কাকির দেওয়া সেই তাবিজ বেঁধে দেওয়া হয়েছিল তোমার হাত দিয়েই। যদি মন্ত্রজানা কাকি এত শক্তিশালী, তাহলে আমাদের গ্রামের সমস্যাটা দূর করতে বলো বাবা। ঠিক আছে, চলো আমরা মহুয়াতে যাব। গ্রামে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যায়। ঝোপের মধ্যে আটকে কল্যাণের পায়ের রক্ষা কবচ ছিঁড়ে যায়। যে হাতটা গাছে লুকিয়ে বসেছিল ওটা দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ল। রঙ্গা আর কল্যাণের পেছন করতে করতে রঙ্গা তো পালিয়ে গেল, কিন্তু কল্যাণ ধরা পড়ল। কল্যাণের চোখ বার করে নিল। এই ব্যাপারটা না জেনে 3 জনে মহুয়া গিয়ে কাকির কাছে দেখা করলো। সিন্ধু যা কিছু হয়েছিল কাকিকে বিস্তারিতভাবে জানালো। তখন আমি অনেক ছোট ছিলাম কাকি। 15 বছর আগে আমাদের গ্রামের জঙ্গল থেকে এলোমেলো চুলের একটা ভূত এসে রাত্রে এসে গ্রামে ঝাঁপিয়ে পড়তো আর লোকেদেরকে মেরে ফেলতো। গ্রামের লোকেরা ভয়ে গ্রাম ছেড়ে পালাতো। যারা সীমানা পার করত তারা ভূতেদের হাতে মরে যেত। নৌকোতে যারা পালাতে চেষ্টা করত, জলের ভেতর থেকেও ভূত এসে মেরে ফেলতো। গ্রামের চারিদিকে 4টে ভূত ঘুরে ঘুরে মেরে ফেলতো। যে কোনো দিক দিয়ে না যেতে পারার কারণে লোকেরা ভয় ভয়ে বেঁচে আছে। আমাদের গ্রামে পূবের দিকে একটা পাহাড়ে থাকা সোল্লাক্রু নামের এক তান্ত্রিক এসে অনেক আগে মরে যাওয়া আমার বড় ভাই তার আত্মাকে একটা কাঠের পুতুলে ধরে দিয়েছিল। গার্গী নামের একটা অন্ধ মেয়ের সাথে বিয়ে করিয়ে ওই 4টে ভূতকে ওই মেয়েটার বলি দিয়ে দেয়। ওই গার্গী হাত কেটে ফেলে আর ওই 4টে ভূতকে সবার দেখার সামনে হাতের মধ্যে কয়েদি করে দিল। এই হাতে বন্দি 4টে ভূতেদেরকে নিজের গুফাতে পুঁতে দেব, যারা কখনো বাইরে আসতে পারবে না। এটা 18 বছরের হবু বউ, তাই তার 18টা টুকরো করে সীমার জমির তলায় পুঁতে দাও। সেটা পরের বংশের লোকেদেরই করা উচিত। আজ পড়ামি, তাই প্রত্যেক পড়ামিতে বট গাছে সব জড়, ঘোড়ার গোবর, তাড়ির মদ দিয়ে 3 ঘন্টা অবধি ফুটিয়ে 8 মুঠো লবণ দিয়ে এঠো না করে সেই লবণের কাঢ়াকে বরের মূর্তির উপরে 1 ঘড়া আর কন্যের সমাধির উপরে আরেক ঘড়া দিয়ে
না হলে কিন্তু ওদের আত্মা কবর থেকে উঠবে, আপনাদের গ্রামকে শেষ করে দেবে, সাবধান। আর সেই কাঠের পুতুলের বরের কি করা হবে? সেই কাঠের পুতুলে তোমার ছেলের আত্মা আছে নরেন্দ্র, তাই তুমি ঘরের অন্ধকার জায়গাতে তাকে লুকিয়ে দাও। 15 বছর ধরে নিয়ম করে এই লবণ জল দেওয়ার নিয়মটা পালন করবে। ওই আত্মারা শান্তি পাবে আর ওরা এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যাবে। এইভাবে আমার বাবার হাত দিয়ে ওই অন্ধ মেয়ে গার্গীর গ্রামের সবার সাহায্যে 18টা টুকরো করে গ্রামের লোকেদের সাহায্যে ওই টুকরোগুলোকে গ্রামের বাইরে বটগাছের তলায় পুঁতে দেওয়া হলো। প্রতি মাসে পঞ্চমী তান্ত্রিকে বলা মতন করে যাচ্ছে। এত বছর পরে ওই আত্মাটা পালিয়ে গিয়ে রাত্রে সীমানার পাশ থেকে যে যায় তাকে মেরে ফেলে, না হয় তার চোখ নিয়ে নেয়। এই গল্পটা শুনে কাকি খুব সন্দেহ করলো। ওই অন্ধ মেয়ে গার্গীর বলি কেন দিলেন? ওই চারিদিকের ভূত এর আগে কি কোনোদিন আপনাদের গ্রামে হামলা করেছে? এই সলিয়াকুকে ও কি এর আগে কোনোদিন আপনাদের গ্রামে এসেছে? কিন্তু সিন্ধুর কাছে এসব প্রশ্নের কোনো জবাব ছিল না। জানি না কাকি, এইসব ব্যাপারে তো কিছু জানি না। আমি তো 6 বছরের ছোট বাচ্চা ছিলাম। ঠিক আছে, তুমি তো ওই বংশেরই, তাই তুমি তোমার বৌদির বাড়িতেই থাকো। ভাবিয়া তুমি আমার সাথে এসো। এই বলে ভাবিয়াকে সাথে নিয়ে রংপুরের জন্য বেরিয়ে গেল। অন্ধকার হয়ে গেল। ওই রাস্তায় কাকির পেছন পেছন চলছিল ভাবিয়া। ভাবিয়ার পা ধরে ফেলে হাত। কাকির গ্রামে ঢুকতেই বিনুনি ভূত কাকির উপরে হামলা করে। 4টের মধ্যে থেকে 3টেকে কাকি ভস্ম করে দেয়। যেই এক এক করে বিনুনি ভস্ম হয়, ওদিকে গুহায় শৈলাকুর চোখ আর নাক দিয়ে সবুজ রক্ত বেরোয়। ঝুটি, তুমি যেইখানে আছো এসো আমার সামনে। এমন বলাতেই কাকির সাথে লড়ে থাকা ভূতগুলো উধাও হয়ে যায় আর গুহায় চলে আসে। বিনুনি ভূত গ্রামে যা কিছু হয়েছিল শৈলাকুকে সব জানায়। কি সীমাতে গার্গীর হাত বেঁচে পালিয়েছে? কোনো তান্ত্রিক বুড়ি তোমাদেরকে ভস্ম করে মেরে ফেলেছে। এখন আর সময় নেই, কালকেই তো পড়ামি। তুমি গিয়ে লবণের কাঢ়া করো, আমাকে এই বলিযজ্ঞ শেষ করতেই হবে। মন্ত্রজানা কাকি গ্রাম প্রধানের বাড়ি গিয়ে পদ্মাবতীর থেকে সবকিছু জেনে বুঝে জিজ্ঞেস করে, এই সব আমার জন্য হয়েছে। নুনের দ্রব্যটা ভুলভাবে তৈরি করার জন্য এইসব হয়েছে। আমার স্বামীর মৃত্যু হলো, শেষমেশ আমার ছেলের চোখও চলে গেল। মন খারাপ করো না, তোমাদের সমস্যার সমাধান বার করব। সবাই ঘুমিয়েছিল। মধ্যরাত্রি হয়েছিল। ঘরের মধ্যে থেকে কাঠের পুতুলের আওয়াজ এলো। জেগে গিয়ে কাকি দরজাটা খুলে ভেতরে যায়। গাবরা জামান, গাবরা জামান জো, গাবরা জামান, গাবরা জামান জো। মন্ত্র উচ্চারণ করে পুতুলের আত্মাটাকে নিজের বশে করে নেয়। আমাকে বলো তুমি কে আর কি হয়েছে? আমার নাম হলো শ্রীনাথ। আমি পদ্মাবতী আর নরেন্দ্রর প্রথম ছেলে। আমি 8 বছরের ছিলাম। খেলতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে মারা যাই। আমার স্মৃতি রাখার জন্য ঘরের পেছনে আমাকে পুঁতে দেওয়া হয়। আমার আত্মা আমার ঘরের চারিদিকে ঘুরে বেড়াতো, কিন্তু সে অন্তহীন সম্পত্তি পাওয়ার জন্যে পাহাড়ে শূদ্র তপস্যা করে থাকা সেই শায়লাকুর তপস্যার কারণে খুশি হয়ে মূর্তি বলে উঠল। একটা এমন মেয়ে যার হাতে নক্ষত্র জন্মচিহ্ন আছে, তার হাত দিয়ে আষাঢ় মাসের রবিবারের দিন পড়ামির দিনে জন্ম নিয়ে থাকা লোকের মাথার মধ্যে জিরার গুড় রেখে থাকা হাত সমর্পিত করো। তাদের আত্মা পৃথিবী যাতে না ছাড়ে, তাই 15 বছর অবধি লবণের কাঢ়ার জল দিয়ে তাদের স্নান করাও। তো তোমাদের সম্পূর্ণ আয়ুর সঙ্গে সঙ্গে তোমরা যে সম্পত্তি খুঁজছো সব পেয়ে যাবে। সেই কুণ্ডলিতে জন্মে থাকা ছেলে, হাতে নক্ষত্র থাকা সেই মেয়ে কোথায় আছে? মায়াবী দর্পণের মধ্যে দেখো। একই কবর দেখতে পাচ্ছি। একটা মরে থাকা লোকের সঙ্গে জীবিত মেয়ের কি করে বিয়ে দেব? পুতুল তন্ত্র ব্যবহার করো। এমন করে সে আমাদের গ্রামের চারিপাশে 4টে ভূতকে ছেড়ে দেয়।
সেই ভূতেদের হাত থেকে বাঁচানোর জন্য ভান করে সে আমার বাবাকে বশ করে ভূতেদের তাড়ানোর বাহানা দিয়ে পুতুল তন্ত্র দিয়ে আমার আত্মাকে একটা পুতুলের মধ্যে বন্দি করে দেয়। বেচারি গার্গী একটা অন্ধ অনাথ মেয়ে, তার হাতে সেই নক্ষত্র তিল আছে, তার সেই হাতটা দরকার ছিল। গ্রামের লোকেরা ভূতের ভয়তে গার্গীর বুলি দেওয়ার জন্য আমার বাবাকে রাজি করিয়ে নেয়। অন্য কোনো রাস্তা না দেখতে পেয়ে আমার বাবা গার্গীকে বিয়ের বাহানা দিয়ে ঢোল বাজা দিয়ে পুরো গ্রামের মধ্যে পালকি করে ঘোরায়। কাঠের পুতুলের সঙ্গে গ্রামের মাঝখানে বিয়ের বাহানা দিয়ে গার্গীর হাত দিয়ে আমার পুতুলের মাথাতে জিরে আর গুড়ের মিশ্রণ লাগানোতেই সেই হাতটা কেটে ফেলে শ্যালাকু। বেচারি অন্ধ হওয়ার কারণে সে বুঝতেই পারল না তার সঙ্গে কি হলো। ব্যথাতে থাকা গার্গীর 18টা টুকরো করে দিয়ে গ্রামের বাইরে সীমার ওইখানে পুঁতে দেয়। কিন্তু যখন আমার মা লবণের কাঢ়া ভুল করে বানিয়ে দেয়, তো আমার মা আমার আওয়াজ শুনতে পেল। ওইদিকে গার্গীর হাতও ছাড়া পেয়ে গেল। তাই তার অন্ধ হয়ে থাকা, লাভ উঠিয়ে থাকা সেই গ্রামবাসীদেরকে চোখ খুবলে নিচ্ছে। সে আমার বাবাকে মেরে ফেললো, যে তার সঙ্গে প্রতারণা করে তাকে মেরে ফেলে। কাল পড়ামি অন্ধকার হওয়ার আগে আমাদের উপরে নুনের জল ফেলে দিলে শয়লাকির বলিযজ্ঞ পূর্ণ হয়ে যাবে। যদি এমন হলো, গার্গীর মতো নিরীহ লোকেদের প্রাণ সে এমনই নিতে থাকবে। ওকে আটকে নিন আপনারা। পরের দিন কাকি গার্গীর কবর থেকে ওর অস্থিগুলোকে গ্রামে নিয়ে আসে আর কাঠের পুতুলের সাথে ওর অন্তিম সংস্কার করে দেয়। গার্গী আর শ্রীনাথ দুজনের আত্মা একটা শক্তি হয়ে গিয়ে গুহায় লুকিয়ে থাকা শৈলাকুকে বাইরে বার করে নিচে ফেলে দেয়। গ্রামের সবাই ওকে পাথর দিয়ে মারলো। নমস্কারম প্রেতলোক প্রেত গুরু তন্ত্র বিদ্যাম ছড়ম সিদ্ধম কদে সগ প্রেত প্রভু নমস্তে। মন্ত্র পাঠ করার সাথে সাথে ওর মাথা থেকে চুলের ভূত এসে গ্রামের লোকের উপরে হামলা করলো, কিন্তু কাকি ওদেরও মন্ত্র দিয়ে ভস্ম করে দিল। কাকি শৈলাকুকেও মেরে ফেললো। ইচ্ছা না হওয়ার সত্ত্বেও গ্রামকে বাঁচানোর জন্য একটা অন্ধ মেয়েকে বলি দেওয়ার কারণে ওই মেয়েটার হাতেই গ্রাম প্রধানের মৃত্যু নরেন্দ্রর জন্য সবার মনে ছিল। ভস্ম হওয়া গার্গী শ্রীনাথের কাঠের পুতুলকে আগুনের মধ্যে থেকে হাত বেরোয়, তার মধ্যে থাকা চোখগুলো এক এক করে উধাও হচ্ছে। গার্গীর হাতের জন্য যে লোকের চোখগুলো চলে গেছিল তাদের চোখ ফিরে আসে। সিন্ধুকে ভাবিয়ার বাবা রংপুরে নিয়ে এলো। কল্যাণও দৃষ্টি ফেরত পেল আর গ্রাম প্রধানের দায়িত্ব সামলালো। মন্ত্রজানা কাকির সাহায্যের জন্য গ্রামের সব লোকেরা কাকির উপরে ফুলের বর্ষা করে ওনার সম্মান করল।